আসসালামু আলাইকুম সবাইকে। নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সাথে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অলরেডি আমার এখানে হেডিং থেকে তোমরা বুঝে গেছো, আউফ বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস। স্যার দেখো, তোমরা তোমরা কিন্তু অনেকে ক্লাস 9-এ যারা আছো, এই আউফ বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাসটা করতে তোমাদের অনেক বেশি প্রবলেম হয়, অনেকে এগুলো বুঝো না। আজকে কিছুক্ষণ আমার সাথে থাকো, আমি আউফ বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাসটা তোমাকে খুব ভালো করে ক্লিয়ারলি বুঝাই দিব ইনশাল্লাহ। আমি সবার কথা বলছি না, কেউ কেউ আছো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা প্রথমে এগুলো বুঝতে পারো, কিন্তু যারা বুঝতে পারো না তাদের জন্য আসলে আমার এই ক্লাসটা আর কি। আমি একদম খুব সহজ এবং প্রাথমিক লেভেলের আলোচনাটা করব, একদম প্রাথমিক স্টেজের আলোচনাটা আমরা করবো। দেখেন, এখন আমি যে শুরুতে আউফ বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস বুঝাই, তার আগে আমাকে একটু কথা বলে নিতে হইব বিজ্ঞানী নিলস বুর। বিজ্ঞানী নিলস বুর সে এখানে কিছু কথা বলছে। উনি সর্বপ্রথম বলছেন যে, আমি কার কথা বলতেছি স্যার? দেখেন, নিলস বুর, বিজ্ঞানী নিলস বুর উনি বলতেছে যে পরমাণুর সব জায়গায় ইলেকট্রন পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় ইলেকট্রন পাওয়া যায়। যে জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়া যায় সেই জায়গাগুলোর নাম হলো কক্ষপথ বা শক্তি স্তর বা খোলক। কথা কি বুঝতে পারছেন? যেমন আপনি বুঝেন, এই যে এইগুলা যে দিলাম, এই যে এরকম করে ইলেকট্রন বিন্যাস আপনারা যারা ক্লাস 9-এ আছেন তারা ক্লাস 8-এ অলরেডি দেখে আসছেন। এইগুলোর নাম হলো শক্তি স্তর, এগুলোর নাম হলো আবার কক্ষপথ, এগুলোর নাম হলো আবার শেল, এগুলোর নাম হলো আবার অরবিট, অনেক নাম। উনি এরকম করে বলতেছেন যে সাধারণত 4টা শক্তি স্তর পাওয়া যায়। কে এল এম এন, কে এল এম এন, বিজ্ঞানী নিলস বুর বলতেছেন 4টা শক্তি স্তর পাওয়া যায়, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। মানে বিজ্ঞানী নিলস বুর সর্বপ্রথম, স্যার দেখেন এখানে থাকে, কয়টা শেলে ভাগ করছে? 4টা। উনি 4টা শেলের কথা বলছে, একটা কে শেল, একটা এল শেল, একটা এম শেল, একটা এন শেল। স্যার কে শেল যেটা, এটাকে উনি বলতেছে প্রথম শক্তি স্তর। পরে এল শেলকে বলতেছে সে দ্বিতীয় শক্তি স্তর, এম শেলকে বলতেছেন উনি তৃতীয় শক্তি স্তর, এন শেলকে বলতেছেন উনি চতুর্থ শক্তি স্তর। যেমন দেখেন, আমি যদি এখানে যদি বলি, তাহলে প্রথম শক্তি স্তর যেটা, এটা হলো কে, পরেরটা হলো এল, পরেরটা হলো এম, পরে মানে 4 নম্বর শক্তি স্তর যেটা, এটা হলো আপনার এন শক্তি স্তর। মানে 4 নম্বরের যে আরেকটা শক্তি স্তর, আমি হাঁকি এটা কথা বুঝাইতে পারছি। উনি প্রথম শক্তি স্তরকে বলতেছে কে শেল, দ্বিতীয় শক্তি স্তরকে বলতেছে এল শেল, তৃতীয় শক্তি স্তরকে বলতেছে এম শেল, চতুর্থ শক্তি স্তরকে বলতেছে এন শেল। বিজ্ঞানী নিলস বুর সর্বপ্রথম বলতেছে একটা পরমাণুর ভিতরে তোমরা ঢুকেই ইলেকট্রন পাবা না, ইলেকট্রন পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় যেতে হবে। ওই জায়গাগুলোর নাম হলো কক্ষপথ বা শেল বা অরবিট। এখন উনি বলতেছেন সাধারণত পরমাণুর ভিতরে 4টা শক্তি স্তর বা 4টা শেল থাকে। প্রথম শেলের নাম বলতেছে উনি কে শেল বা কে অরবিট বা কে শক্তি স্তর বা কে কক্ষপথ, এল শেল, এম শেল, এন শেল। 4টার নাম বলছে। কে মানে প্রথম, এল মানে দ্বিতীয়, এম মানে তৃতীয়, এন মানে চতুর্থ। উনি আবার বলতেছে যে কে শেলের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আপনার 2টি, এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 8টি, এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আপনার 18টি, এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আপনার 32টি। উনি এই কথা বলতেছে বিজ্ঞানী নিলস বুর। উনি শেলে প্রথমে ভাগ করছেন কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এই 4টা শেলে উনি ভাগ করছেন। এই 4টা শেলে ভাগ করার পরে উনি কে শেলকে প্রথম শক্তি স্তর নাম দেন, এল শেলকে দ্বিতীয় শক্তি স্তর, এম শেলকে তৃতীয় শক্তি স্তর এবং এন শেলকে চতুর্থ শক্তি স্তর নাম দেন। দেওয়ার পরে উনি বলতেছে কে শেলে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা। এই যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ কটা থাকতে পারবে? 2টা। এল শেল মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারবে, চাইলে তার থেকে কম থাকতে পারে, 6টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 2টা থাকতে পারে, একটাও থাকতে পারে, কিন্তু উনি বলতে সর্বোচ্চ 8টা। আবার এম শেলে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, এন শেলে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। এই যে উনি যে সংখ্যাগুলো বের করছেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট সূত্র দিয়ে বের করছেন। কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এইটা সাধারণত 2n এই সূত্র দিয়ে সমর্থন করে। এটার প্রয়োগ আমরা অন্য একদিন অন্য কোনো কিছু দেব, এইটা আজকে আমার মূল উদ্দেশ্য না। আজকে আমরা বলবো আউফ বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস। এইটা পড়ার জন্য যতটুকু জিনিস একটু বলে আসা দরকার, কতটুকু জিনিস আমি বলতেছি। স্যার উনি সর্বপ্রথম শক্তি স্তর গুলাকে ভাগ করছেন।
করলো, শক্তি স্তরগুলোর নাম দিছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আপনার প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকবে এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকবে। উনি এই কথাগুলো বলছেন বিজ্ঞানী নিলস বোর। উনি যে ইলেকট্রনের সংখ্যাগুলো বের করছেন এইগুলা একটা সূত্রকে সমর্থন করে, 2n²। এই সূত্রকে সমর্থন করে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা 2n² সূত্রকে সমর্থন করে। স্যার n হলো আপনার কক্ষপথের সংখ্যা। n কিসের সংখ্যা? কক্ষপথ সংখ্যা। যেমন দেখেন আমি যদি এখানে আপনাকে একটা প্রয়োগ যদি একটু দেখাই দিই, যেমন 2 × n²। যখন আপনার প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আপনি বের করবেন তখন আপনি n এর মান 1 ধরবেন, 1² দিলে 2 × 1, 2 আসছে। দেখছেন? আমি এটা নিয়ে কথা বলবো না, অন্যদিকে ভিডিও অন্যদিকে চলে যাবে। তাহলে আমি মূলত এই টপিকের উপরে থাকবো। তাই প্রথমে আমি আপনাকে শিখাইলাম বিজ্ঞানী নিলস বোর প্রথমে আমাদেরকে কক্ষপথ চিনাইছেন এবং এই কক্ষপথ দিয়ে ইলেকট্রন বিন্যাস করলে আমরা আর্গন পর্যন্ত করতে পারি, এর পরের গুলো আমরা মিলাইতে পারি না। একটু জটিলতার কারণে আমরা পরে গিয়ে আউফবাউন্ডিতে প্রবেশ করা লাগে। আমি কি বললাম কথাটা? বিজ্ঞানী নিলস বোর আমাদেরকে শক্তি স্তরের ধারণা দিচ্ছেন বা কক্ষপথের ধারণা দিচ্ছেন। এই কক্ষপথ গুলোকে উনি নামকরণও করছেন, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। প্রথম কক্ষপথের নাম দিয়েছে উনি কে শেল, পরের শক্তি স্তরের নাম দিয়েছে উনি এল শেল, তারপরটার নাম দিয়েছে উনি এম শেল, তারপরটার নাম দিয়েছে উনি এন শেল। আচ্ছা, দেওয়ার পরে উনি আবার এইটাও বলে গেছে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টা, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টা। কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে উনি এই সূত্র দিয়ে বের করছেন, 2n² সূত্র দিয়ে বের করছেন। এই যে দেখেন আমি একটা প্রয়োগ দেখা দিলাম, যখন আপনি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে চাইবেন, দেখেন আমি যদি বলে দিই আপনাকে 2n², যখন আপনি দ্বিতীয় শক্তি স্তরে বের করবেন তখন n এর মান দিবেন আপনার অবশ্যই 2, এই যে 2² দিলেন, 2 × 2² 6, এই যে 8, দ্বিতীয় শক্তি স্তর 8টা। এবার প্রত্যেকটা শক্তি স্তরে আপনি বের করতে পারবেন। ওকে স্যার, ওই দিকে আমি যাচ্ছি না। এখন আমি বলছি আমি যদি বিজ্ঞানী নিলসের শক্তি স্তর বা কক্ষপথের যেই কোনো যে ইলেকট্রন বিন্যাসটা আছে এভাবে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি সর্বোচ্চ আর্গন পর্যন্ত করতে পারবো, এরপরে আর করতে পারবো না, জটিলতা দেখা দেয়। তারপরে আমরা গিয়ে যে আউফবাউন্ডিতে ইলেকট্রন বিন্যাসে প্রবেশ করি। এবং আউফবাউন্ডিতে আমরা গিয়ে সর্বপ্রথম উপশক্তি স্তরের ধারণা পাই। শক্তি স্তরগুলোর ভিতরে আমরা আরো বেশ কিছু উপশক্তি স্তর পাই। দেখেন স্যার, এখন উপশক্তি স্তর আমরা কয়টা পাই? উপশক্তি স্তর, স্যার শক্তি স্তরগুলোর ভিতরে আমরা কি উপশক্তি স্তরের ধারণা পাই। এখন উপশক্তি স্তরগুলোতে এস, পি, ডি, এফ এই 4টা উপশক্তি স্তর আমরা পাই। স্যার কয়টা উপশক্তি স্তর পাই আমরা? 4টা। আউফবাউন্ডিতে গিয়ে আমরা 4টা উপশক্তি স্তর পাই। এখন দেখেন স্যার, এখন উপশক্তি স্তরে এসে 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, পি এ 6টা এবং ডি এ থাকতে পারে 10টা এবং এফ এ থাকতে পারে 14টা। কথা বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে বললাম আমি যখন আউফবাউন্ডিতে ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন আপনাকে সর্বপ্রথম এই 4টা উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে। এস, পি, ডি, এফ কয়টা উপশক্তি স্তর? 4টা। 4টা উপশক্তি স্তর সম্পর্কে আমি জানতে পারি, একটা এস, একটা পি, একটা ডি, একটা এফ। এখন এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, পি এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টা, ডি এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টা, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 15টা, মানে 14টা। এফ এ 14টার উপরে থাকবে না, চাইলে কিন্তু তার থেকে কম থাকতে পারে, 10টা থাকতে পারে, 11টা থাকতে পারে, 12টা থাকতে পারে। কথা বুঝাইতে পারছি? ডি এ সর্বোচ্চ 10টা, চাইলে 8টা, 9টা, 4টা, 2টা, 1টা থাকতে পারে, মানে সর্বোচ্চ 10টা থাকবে, তার থেকে উপরে থাকবে না। এস এ সর্বোচ্চ 2টা, তার থেকে কম 1টা থাকতে পারে। দেখেন এখন যদি আমি এখানে একটু আপনাকে সূত্রটা একটু প্রমাণের জন্য আমি যদি আপনাকে দেখাই যে আমি প্রথমে একটু আমার সাথে লিখে, আমাদের বইয়ে ওইটা লিখে আছে 1s। আমি যদি আউফবাউন্ডিতে একটু লিখে শুধু 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, sp, 2p, 3p, 4p, 5p, 6p, 7p, d, d যদি লিখি 3d, 4d, 5d, 6d, পুরোটা আমি লিখবো 4f এবং 5f। স্যার দেখেন এইটা হলো সাধারণত আমার আউফবাউন্ডিতে যে আমি লিখবো এটা লিখার যে সিস্টেম না। স্যার আমি প্রথমে 1s থেকে শুরু করে একদম 8s পর্যন্ত লিখবো।
কথা কি বুঝতে পারছি? একদম পরে এক ঘর কম টুপি, মানে পি লিখার সময় এক ঘর কম, মানে এস থেকে এক ঘর কম দিয়ে লিখা শুরু করবো। 7 একদম নিচ থেকে এক ঘর কম দিব, পরে এক ঘর উপর দিয়ে কমতে থাকবে, নিচে দিয়ে এক ঘর কমতে থাকবে। এখন আমি এদিকে টানাটানি করে দিব, এইভাবে টেনে দেবো স্যার। এই দেখেন, এই যে হলো কাহিনী স্যার। এইটা যেটা, এইটা হলো আমার মূলত আউটবাউন্ড নীতিটা। আমি আপনাকে প্রথমেই বলছি, আউটবাউন্ড নীতিতে আপনি ইলেকট্রন বিন্যাস করতে গেলে আপনাকে প্রথমে এসপিডিএফ এর ধারণা নিতে হবে। এই 4টা উপশক্তি স্তর সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে একটা এস, একটা পি, একটা ডি, একটা এফ। কথা হচ্ছে, এরপরে আপনি আউটবাউন্ড নীতিটা লেখার জন্য এটা আপনার বইও লেখা আছে, এটা ওইরকম কোনো ছাপ নেই। এখন আমি যদি এখানে লিখতে চাই, তাহলে প্রথমে আমার কোনটা আছে স্যার? 1s। এখানে আমি যেগুলো দাগ গেছে এগুলো আমি লিখবো স্যার। দেখেন, প্রথমে হলো আমার 1s, তারপরে আমার কি স্যার 2s, তারপরে আমার 2p, তারপরে আমার 3s, তারপরে আমার কি আছে 3p, তারপরে আমার কি আছে 4s, তারপরে আমার ঘটনা কি আছে স্যার 3d। দেখেন তাহলে 3d পরে আমার কি আছে স্যার 4p, 4p পরে কি আসছে আমার 5s, পরে গিয়ে আসছে 5s এর পরে গিয়ে আসছে আমার 4d, তারপরে গিয়ে আসছে 5p। মানে এইভাবে চলতে থাকবে। কথা কি বুঝছেন? এই হলো আপনার বিষয়। এই যে আপনার সিগন্যালটা, এটা হলো আপনার সিরিয়ালটা, এটা আপনি আপাতত মনে রাখেন যে 1s, পরে 2s, পরে 2p, পরে 3s। কথা কি বুঝতে পারছি? আপনার সিরিয়ালটা, এই সিরিয়ালটা আপনি মনে রাখেন। এখন তাহলে স্যার আপনি যে সিরিয়ালটা লিখছেন, এই সিরিয়ালটার মধ্যে স্যার মাঝখানে কি হবে? ক্ষমা হবে না কি হবে? ঘটনাটা কি হবে স্যার? এখানে কি সবচেয়ে ছোট এটা আস্তে আস্তে বড় হইতেছে, নাকি সবার বড় এটা আস্তে আস্তে ছোট হইতেছে? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে স্যার। এখানে আমি লিখলাম 1s, 1s হলো সবার ছোট, 1s থেকে 2s হলো বড়, 2s থেকে এইটা বড়, এটা থেকে এইটা বড়। মানে যত সামনের দিকে আগাইতেছে তত আস্তে আস্তে শক্তিস্তর বড় হইতেছে আমার। কথা কি বুঝছেন? আমি আপনাকে প্রথমেই বললাম আউটবাউন্ডেড ইলেকট্রন বিন্যাস, এটা খুবই সহজ একটা নিয়ম, আপনি একটু ভিতর থেকে বুঝেন। আর ইলেকট্রন বিন্যাস ছাড়া আপনি কেমিস্ট্রির কিচ্ছু পারবেন না। এই ইলেকট্রন বিন্যাস হলো আপনার কেমিস্ট্রির প্রাণ। আমি একটু বলে নিই, যারা আমার ভিডিওটা দেখতেছো অনেকেই হয়তো ভাবতেছো স্যার এত ইজি বিষয়গুলো কেন পড়াইতেছে। মানে যারা একদমই ক্লাসে নতুন, নিউ নাইন, মানে সবে মাত্র 9-এ উঠছো, তারা বেশ কিছু স্যারদের কাছে প্রাইভেট পড়ার পরেও এগুলো বুঝতেছো না, বা স্যারদের কাছে যাও নাই, বা যখন স্যার এই টপিকটা পড়াইছিল তখন স্যার বেছে আমি অনুপস্থিত ছিলাম। যারা পারো না, বিভিন্ন কারণে টপিকটা পারো না, তাদের জন্য আজকে ইলেকট্রন বিন্যাসের একদম প্রাথমিক স্টেজ থেকে আলোচনা আমি করতেছি। তোমার ইলেকট্রন বিন্যাস পারলেই তো হলো নাকি? আমি তোমাকে ইলেকট্রন বিন্যাস পারাই দেবো ইনশাআল্লাহ। দেখো স্যার, আমি প্রথমে কি বললাম? প্রথমে আপনাকে উপশক্তি স্তরগুলো জানতে হবে। উপশক্তি স্তর 4টা, এসপিডিএফ আমি খুব ভালো করে জানলাম। তারপরে এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, চাইলে তার থেকে কম একটাও থাকতে পারে। পি এ সর্বোচ্চ 6টা, ডি এ সর্বোচ্চ 10টা, এফ এ সর্বোচ্চ 14টা। আচ্ছা, এখন এটা সাজায় লেখার জন্য আমি আউটবাউন্ড নীতি এখানে লিখলাম। দেখেন স্যার, আমি 1s 2s লিখলাম, লিখার পরে আমি টান দিলাম। টানগুলোর মানে হলো প্রথম যেই টানটাতে যাবে এই টানটা প্রথমে থাকবে। যে এস 1s এ প্রথমে গেল, পরে 2s এ গেলো 2s লিখলাম, পরে আপনার 2p তে গেলো 2p লিখলাম, পরে 3s এ গেলো 3s লিখলাম, পরে 3s এ শেষ করার পরে আবার 3p, পরে 4s। এই যে সিগন্যালটা অনুযায়ী আসছে। এখানে প্রথম যেটা আছে এটা হলো আমার সবচেয়ে ছোট, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, আস্তে 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 বড় হচ্ছে। এতটুকু যদি বুঝে থাকেন, আমি আপনাকে ইলেকট্রন বিন্যাস করা শুরু করবো। প্রথমে দেখেন আমি বেশ কয়েকটা মনে লিখলাম। হাইড্রোজেন 1 দিবেন, এই হাইড্রোজেন, পরে আপনি হিলিয়াম দিবেন, হাইড্রোজেন হিলিয়াম, এবার আপনি লিথিয়াম দিবেন, পরে আপনি বেরিলিয়াম দিবেন 4, হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম, পরে আপনি বোরন দিবেন 5। স্যার দেখেন, এখন আমি যদি এগুলোর ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, একটু বুঝেন। আমি আপনাকে বলছি, আপনি এইখান থেকে আপনি একদম শুরু থেকে লেখা শুরু করবেন। প্রথমে 1s লিখবেন, তারপরে 2s লিখবেন, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p। মানে এই কানি থেকে আপনি লেখা শুরু করবেন। মানে আপনি একদম এই কর্নার থেকে লেখা শুরু করবেন। প্রথমে 1s লিখবেন, 1s এর পরে 2s লিখবেন, 2s এর পরে 2p লিখবেন। কথা বুঝাইতে পারছি স্যার? আমার প্রথমে বিষয় যেটা হলো, আমি প্রথমে 1s লিখবো। আমি যখন হাইড্রোজেনটা করবো তখন 1s লিখবো,
পরে 1s এর পরে আমি কি লিখবো স্যার 2s লিখবো, পরে 2s এর পরে আমি 3s লিখবো। স্যার ঘটনা হলো স্যার আমি কত পর্যন্ত লিখবো? এই কথার উত্তর হলো যত পর্যন্ত আপনি ইলেকট্রন দিতে পারবেন, যত পর্যন্ত আপনি কি করতে পারবেন, ইলেকট্রন দিতে পারবেন। স্যার এখন দেখেন স্যার হাইড্রোজেনে পারমাণবিক সংখ্যা কত স্যার 1। আরেকটা কথা বলে রাখি স্যার, ইলেকট্রন বিন্যাস করতে হয় সবসময় পারমাণবিক সংখ্যা দিয়ে। ইলেকট্রন বিন্যাস কি দিয়ে করতে হয়? পারমাণবিক সংখ্যা দিয়ে। ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা দিয়ে করতে হয়, আপনি এটা মনে রাখেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, তার মানে আপনি একটা বসায় পারলেই শেষ, একটা বসাইলেই পরে যেতে পারবো না, মানে যতগুলো আপনার পারমাণবিক সংখ্যা হবে পারমাণবিক সংখ্যার মানটা বসাইলেই শেষ, এটা সর্বোচ্চ মান বসাই ফেললেই শেষ। যেমন দেখেন প্রথমে আপনি 1s দিলেন, স্যার একটা বসাবেন মাত্র, s এর সর্বোচ্চ থাকে কয়টা? 2টা, তো 1s 1, বেশি লেখা যাবে না, শেষ। তাহলে পরের গুলো গুলো দিবেন 1s 1, আপনি পরেরটাতে আবার লিখেন, পরেরটা যখন করবেন পরে 1s লিখলেন, পরে 2s লিখলেন। স্যার কত পর্যন্ত যাবো? আপনি ইলেকট্রন বসায় যান, s এর সর্বোচ্চ থাকে 2টা, তার কয়টা ডিমান্ড পূরণ করতে হবে? 2টা, মানে s মানে 1s এর মধ্যে s এর সর্বোচ্চ কয়টা? 8 স্যার 2টা। কথা কি বুঝতে পারছি? সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত স্যার? 2, এই যে 2টা দিলাম, এই যে সংখ্যাটা ফুলফিল হয়ে গেল, শেষ। এখন আমি যে লিথিয়াম করতে চাই, তাই প্রথমে আপনার 1s আছে, এই যে আপনি 1s লিখলেন, স্যার s এর সর্বোচ্চ কয়টা হয়? s এর সর্বোচ্চ হয় 2টা, এই যে 1s 2 দিলাম, তার মিলাইতে হবে কত? আমার 3 মিলাইতে হইবে, তার মিলাইতে হইবে কত? 3, আমি 1s 2 দিলাম। কথা বুঝছেন? 1s 2 দিলাম। আচ্ছা, এখন আপনার 3 যেহেতু বলতে 1s দিলেন, তারপরে হলো আপনার 2s, 1s আপনার পূরণ হয়ে গেছে। আপনি s এ চাইলে কি 2টার উপরে বসাইতে পারবেন? না স্যার, 1s পূর্ণ হয়ে গেছে। এখন তারপরে শক্তি স্তর কি আছে? 2s, এই যে 2s দিল। এখন s এ আপনার দরকার কটা? 3টা প্রয়োজন ছিল টোটাল, 2টা বসাই দিয়েছেন, আর একটা লাগবে, মানে একটা দেবেন, শেষ, কিছু নেই। মানে এই যে এইগুলোর যোগফল এর সাথে মিলে গেলে শেষ। যখন আপনি বেরিলিয়াম করবেন তখন সেম ভাবে প্রথম ছিল আপনার 1s, এই যে 1s 2, এরপর আপনার 2s, আপনি মিলাইতে হবে কত? 4 মিলাইতে হবে। স্যার s এ 2টা সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, এই যে s এ আমি 2টা দিলাম। এখন এই s এ আর কয়টা দিব স্যার? আরো 2টা দিয়ে দিব, শেষ। মানে s এ তো আরেকটা আসবে না, 2টা দিলেই শেষ, তার 4 মিলাইতে হবে না, এনে 2টা শেষ। আচ্ছা, এখন যখন পূরণ করবো আমি, তখন এই কোণা থেকে আপনার শুরু হবে 1s 2, পর আপনার 2s 2, তার মিলাইতে হবে আপনার 5। আপনার এইটা 2টা, এইটা 2টা, 4টা হয়েছে। আপনি চাইলে কি এখানে কি আরেকটা দিতে পারেন তার 5 মিলানোর জন্য? না স্যার, কখনোই না। কারণ আছে এটা 2s হোক, 3s হোক বা 8s হোক, আপনি 7s হোক বা 8s হোক, যদি হয় আছে 2টা মানে 2টা। কথা বুঝছেন? এই যে 2টা দিলেন, এখন আপনার মিলাইতে হবে 5টা, এইখানে দিলেন 2টা, এখানে দিলেন 2টা, কয়টা হইলো? 4টা, আরেকটা লাগবে না 5 মেলানোর জন্য। এখন এই যে 1s শেষ, 2s শেষ, এখন আপনি 2p তে যাবেন, মানে একটা শক্তি স্তর পূর্ণ করে আপনি তার উপর একটাতে যাবেন। এখন p এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা আপনার 6টা, চাইলে আপনি একটা বসাই দিবেন, বসাই দিলেন, শেষ। 2টা দিলে 4টা, একটা শেষ। কথা বুঝছেন? এখন আরেকটা কথা বলে দিই, অনেক পণ্ডিতেরা করে কি স্যার, এগুলোর মাঝখানে ক্ষমা দেয়। কে বলছেন ক্ষমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে মাঝখানে কিচ্ছু হবে না, যেভাবে আছে হবে। কথা বুঝাইতে পারছি? স্যার দেখেন, আমি আপনাকে বলছি আপনার ইলেকট্রন বিন্যাস করবেন সবসময় আপনি পারমাণবিক সংখ্যা দিয়ে। এখন এই পারমাণবিক সংখ্যা যেটা আছে আপনার ডিমান্ড করতেছে, এইটা আপনি এখানে লিখতে পারলে আপনার শেষ। যেমন আপনি 1s 2s, আপনি 1s লিখবেন, 1s পূর্ণ করে তারপর 2s এ যাবেন, 2s পূর্ণ করে পরে 2p তে যাবেন, 2p পূর্ণ করে পরে 3s এ যাবেন, মানে একটা ঘর পূর্ণ করে আপনি আরেকটা যাবেন। এই যে আমি বলে দিলাম s এর সর্বোচ্চ 2টা, p এর সর্বোচ্চ 6টা, এইটা আপনি মনে রাখবেন। স্যার দেখেন, আমি যদি এখন একটু বড় একটা করতে চাই, আমি ধরেন আপনারা এখন অক্সিজেন করুন। দেখেন অক্সিজেন যদি করি, তাহলে প্রথমে আসে আমার 1s, এই যে আমার 1s, স্যার 1s 2, তারপরে আসে আমার 2s, এই যে দিলাম আমি 2s 2। কথা বুঝছেন? এরপরে আমার 2s এর পরে কি আমার 2p, আমার টোটাল কয়টা লাগবে স্যার? 8টা লাগবে। 1s এ দিলাম 2টা, মানে আমি 1s এ 2টা দিয়া 2s এ কেন গেলাম? কারণ s এ 2টার বেশি আর বসে না, s পূর্ণ হয়ে গেছে। তারপর আমি পরেরটা সাহায্য দিতে হবে, এইটা যেহেতু হয় নাই পরেরটা, মানে 2s এর মধ্যে 2টা সর্বোচ্চ শেষ। এখন 2s ও আমার হয় নাই, 8টা মিলাইতে হবে, 2টা 4টা হয়েছে। এখন p এ গেছি, p এ সর্বোচ্চ আমার 6টা, কয়টা দেওয়া যাবে? 6টা। আমার লাগবে কয়টা? 4টা দিছি, 8 হইতে গেলে আরো 4 লাগবে। আমি আপনাকে বলছিলাম p এ সর্বোচ্চ 6টা থাকবে, চাইলে 5টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 2টা থাকতে পারে, একটাও থাকতে পারে। এখন দেখেন, এখন অক্সিজেনের পরে যদি আমি ফ্লুরিন লিখি, ফ্লুরিন নয় স্যার, চিন্তা করেন তো স্যার, প্রথমে তাহলে 1s 2, পরে আপনি তাহলে 2s 2 দিবেন। এখন 2p তে আপনি কয়টা দিবেন? আপনার 9টা মিলে যাবে, 2টা 4টা, সর্বোচ্চ 6টা আপনার এর ধারণ ক্ষমতা আছে, যে আপনি 5টা দিবেন। এই যে 5টা দেখেন, 4 আর 5 দিবেন,
কথা বুঝছেন? এখন দেখেন এখন যদি আমি সোডিয়াম করি, আমার সাথে সাথে তোমরা যারা ক্লাস 9 এর আছো এই টপিকটা পড়তেছো আমার সাথে সাথে সবাই এগুলো খাতা কলম নিয়ে বসো। খাতা কলম না নিয়ে বসলে বুঝবে না। আমি কিছুগুলো বাকি ফেলায় আসতেছি, তোমরা মাঝখানে যেগুলো পড়তেছে এগুলো সহ করে আসো। একই নিয়ম, খুবই সহজ, কঠিন কোনো নিয়ম নাই। স্যার দেখেন এখন যে আমি সোডিয়াম যদি করি, সোডিয়াম আপনার 1s2 2s2 2p6, যেমন দেখেন আপনার 11 মিলাইতে হবে। এসে দুইটা শেষ পূর্ণ, পরে 2s এ যাবেন, 2s এর পরে আপনি 2p তে যাবেন, 2p ও আপনার পূর্ণ। এখন আপনার 3s আছে, 3s এ যাবেন। 3s এ কয়টা? দুইটা দুইটা চারটা, এলো 6টা, 10টা হইছে। এই জায়গাটা মিলাই দিচ্ছি। এখন এসে তো সর্বোচ্চ দুইটা থাকে, একটা তো দেওয়াই যায়, সমস্যা নাই। কথা কি বুঝাইতে পারছি? একটু ভিতর থেকে ফিল করো। কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো ফিল করার বিষয়। এখন আমি যদি তোমাকে যদি অ্যালুমিনিয়াম দিই, স্যার একটু চিন্তা করো তো অ্যালুমিনিয়ামটা আমি কিভাবে করবো? একই ভাবে প্রথমে 1s ছিল, আমি 1s পূর্ণ করলাম, 1s পূর্ণ করে আমার 2s যাবে, 2s ও পূর্ণ করলাম, পূর্ণ হয়ে গেছে। এখন 2p তে যাবে, 2p6, তারপরে আবার এই যে 1s 2s 2p, পরে যে 3s, আমার সিরিয়াল নিয়ে আসতেছে। 3s এ দুইটা, এখন আবার কয়টা হয়েছে বলেন তো? দুইটা আর দুইটা 4টা 6টা 10টা আর দুইটা 12টা, মেলাতে হবে একটা 13টা। 3s পূর্ণ হয়ে গেছে। মানে ইয়াসে চাইলে কি একটা দেওয়া যাবে না স্যার? ইয়াসে সর্বোচ্চ দুইটা আমি দিতে পারি। এখন দেখেন এস এর পরে আমার আর কোনটা আছে? এস এর পরে আছে 3p, এই যে আমি দিলাম 3p। আমার 12টা হয়েছিল আর একটা দরকার ছিল। কথা বুঝছেন? খুবই সহজ, খুবই সহজ। স্যার দেখেন তারপরে যদি আমি আরেকটা যদি আপনাকে যদি করে দেওয়া হয়, স্যার দেখেন আমি যদি এখন ক্লোরিন যদি করি, ক্লোরিন হলো আপনার 17, দেখেন 1s2, এরপরে 2s2, এরপরে আপনার 2p6, দেখেন এরপরে আপনার হলো আপনার 3s2, এরপরে আপনার দেখেন 3p। স্যার এই যে দেখেন আমি প্রথমে যেটা বলছি 1s এটা পূর্ণ করছি দুইটা দিয়া, পরে 2s পূর্ণ করছি দুইটা, পরে 2p পূর্ণ করছি 6টা দিয়া, পরে 3s তাও পূর্ণ করছি। এখন আমি এরপরও দেখতেছি আমার 17টা মিলতেছে না, দুটো দুটো 4টা 6টা আর দুইটা 12টা। 17টা হওয়ার জন্য কয়টা দরকার? 5টা। এই 5টা আপনি এখানে দেখেন, এই যে আপনার 17টা হয়ে গেছে। খুবই সোজা। এইটাই হলো আউট বাউন্ডারিতে এগুলো ইলেকট্রন বিন্যাস। কথা কি বুঝাইতে পারতেছি? আরো কঠিন দুটো নিয়ম আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। স্যার দেখেন জটিল, আপনি যদি পটাশিয়ামটা করেন, এখন আপনি একটু ফিল করেন, পটাশিয়াম যদি করেন, পটাশিয়াম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার 1s2 2s2, পরে 2p6 পূর্ণ করলেন, তারপর আপনার 3s2, তারপর 3p6, এই পর্যন্ত আপনার পূর্ণ হয়েছে। এই যে দেখেন আপনার 2p এর পরে আপনার 3s আসছে, 3s এর পরে 3p আসছে, এই পর্যন্ত আপনি দিচ্ছেন। কথা কি বুঝছেন? এখন 1s2 এখানে দুইটা দুইটা 4টা 6টা, এখানে হয়েছে আপনার দুইটা 10টা, এখানে হয়েছে সরি 10টা 12টা 18টা হয়েছে। কয়টা হয়েছে স্যার? 18টা। এরপরে আপনি তাকায় একটু দেখেন, এরপরে আপনাকে স্যার 3p, আপনি একটু একটা জিনিস একটু মনে রাখবেন, 3s এর মধ্যে মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করার সময় আপনার 3s 3p, তারপরে অলরেডি একটা 3d ইলেকট্রন আসে, 3d আর 4s, এই দুইটা উপশক্তি স্তর একই সাথে এখানে উদিত হয়। আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় এটা পড়াই দিতেছি, একদম নর্মাল নিয়মগুলা দিয়া, একদম ইজি ইজি। ক্লাস 10 এ বা পরীক্ষার্থী যারা আছে এই বছর, তারা যদি আমার এই ভিডিওটা দেখো, তারা ভাববে হয়তো স্যার এগুলো কি পড়াইতেছে, এই খুবই সহজ বিষয়, ইজি বিষয়, এগুলা তো প্রয়োজন নেই। আমি এখনো বলতেছি আমার ভিডিওটা ক্লাস 9 এ সবাই যারা বলছো, যারা ইলেকট্রন বিন্যাস এখনো পারো না ভালো করে আউটবাউন্ড, তাদের জন্য আমার এই ক্লাসটা। দেখো স্যার পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করার জন্য 3p6 পর্যন্ত যথারীতি আমার বসছে। 1s পূর্ণ করে 2s, 2s পূর্ণ করে 2p, 2p পূর্ণ করে 3s, 3s পূর্ণ করে 3p, এই পর্যন্ত বসছে। আমি বলছি এরপরে তুমি দেখায় দেখো তোমার 3d আর 3, আচ্ছা দেখেন স্যার 3p এর পরে আপনার 3s আর 4s আর 3d দুটো আপনাকে একত্রে আসছে। কথা কি বুঝছেন? এখন আপনি 3p দেওয়ার পরে 3d দিবেন, তারপরে 4s দিবেন। আপনি একটু মাথার ভিতরে এটা রাখেন, আপনাকে 3d দিয়ে তারপরে 4s দিতে হবে। স্যার এখন আপনার ইলেকট্রন এই পর্যন্ত 18টা হয়েছে, আর একটা ইলেকট্রন প্রয়োজন। এখন একটা ইলেকট্রন আপনার কোথায় দিবেন? আপনি 3d তে দিবেন নাকি 4s এ দিবেন? আমি বলবো স্যার অবশ্যই আপনি 4s এ দিবেন, 3d তে কোনো ইলেকট্রন থাকবে না। আপনি 3d 0 4s 1 এটা আপনি দিবেন, ঠিক আছে? এখন 3d 0 4s 1 মানে 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ কেন দিল? স্যার এখানেও কিন্তু আমি বলতে পারতাছি, স্যার একটু তাকায় দেখেন, স্যার এখানেও 3p এর পরে 4s, 4s এর পরে 3d, মানে 3d এর থেকে 4s ছোট, 3d এর থেকে কি স্যার 4s
ছোট। আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে। ইলেকট্রন সবসময় কোথায় প্রবেশ করে স্যার? নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর আগে পূর্ণ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু বলছি এখানে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তার মানে এইটার থেকে অবশ্যই এটা বড়। 3D বড় হওয়ার কারণে 3D ইলেকট্রন পরে যাবে, 4s ছোট হওয়ার কারণে 4s ইলেকট্রন আগে যাবে। এখন তোমার প্রশ্ন, স্যার আপনি তো আমাকে বুঝাই দেন, আপনি যে বলতেছেন চাপা মারতেছেন 3D আর 4s, এই দুইটার মধ্যে আপনি বলছেন 3D গুলো আপনার বড় আর 4s হলো আপনার ছোট, আপনি কেমন আমাকে বুঝাই দেন? আমি তোমাদেরকে একটা সূত্রের কথা বলে রাখি, আপনারা n+l এই সূত্রটা মাথায় রাখবা। মানে কোন কক্ষপথ বড় আর কোনটা ছোট এটা বের করার জন্য n+l এটা তুমি মাথায় রাখবা। কক্ষপথ কোনটা ছোট আর কোনটা বড় এটা নির্ণয় করার জন্য তুমি এইগুলো তুমি মাথায় রাখবা। কথা কি বুঝাইতে পারছি? এখন l এর মান কোনটা কোনটা? l এর মান হবে যথাক্রমে তোমার 0, 1, 2, 3। l এর মান হবে 0, 1, 2, 3। স্যার যখন s হবে তখন n এর মান হবে 0, p হবে তখন তার মান 1, sp d হবে তখন তার মান 2, যখন f হবে তখন তার মান 3। একটু মনে রাখো, আমি তোমাদেরকে বলছি স্যার কোন শক্তি স্তরটা বড় আর কোনটা ছোট এটা বের করার জন্য তুমি n+l এই সূত্রটা তুমি মনে রাখবা। শক্তি স্তর কোনটা বড় কোনটা ছোট এটা বের করার জন্য n+l এই সূত্র তুমি মনে রাখবা। এখানে l হইল উপশক্তি স্তরের সংখ্যাগুলো। যেমন তুমি মনে রাখবে l এর মান যথাক্রমে 0, 1, 2, 3। যদি 0 হয় তখন s এর মান, কথা কি বুঝতে পারছেন? যদি s উপশক্তি স্তর হয় তখন আপনি দিবেন 0, যদি p হয় তখন দিবেন 1, যখন d হয় তখন দিবেন 2, যদি f হয় তখন দিবেন আপনি 3। কথা বুঝতে পারছি? আর n হলো আপনার শক্তি স্তর সংখ্যা। n কি? শক্তি স্তর সংখ্যা। যেমন আমি যদি আপনাকে এই জায়গায় যদি বুঝাই বলি, স্যার দেখেন আপনি যখন এইখানে যখন n+l এর সূত্র ফেলবেন, স্যার দেখেন n হলো শক্তি স্তর সংখ্যা, এখানে হলো 3 প্লাস 1, কথা সরি d n+l দিলে আপনার স্যার n+l, সূত্র ছিল আমার n+l। স্যার l কি? l হলো আমার উপশক্তি স্তর, উপশক্তি কোনটা আছে? d। স্যার d এর মান কত আমার স্যার? 2। তার মানে 3 আর 2 যোগ করলে আমার কত হয় স্যার? 5। এখানেও যদি আপনি n+l এর সূত্রটা ফেলেন তখন n এর মান কত আপনি একটু বলেন তো? n এর মান কত? n এর মান 4, এই যে উপশক্তি স্তর সংখ্যা 4 প্লাস l এর মান কত? s এর মান কত? 0। কোনটা ছোট আসলো স্যার? 4s ছোট আসলো না? 4s ইলেকট্রন হয়ে গেছে। আপনি যদি এইগুলো যদি মনে রাখতে না পারেন, আর একটা শর্টকাট আপনি আমার টেকনিক মনে রাখেন, যে আপনি প্রথমে মনে রাখবেন যে s p d f, আপনি ক্লিয়ারলি এটা উঠায় রাখতে পারেন। s p d f স্যার s এর মান 0, 1, 2, 3। কোন শক্তি স্তর বড় কোন শক্তি স্তর ছোট এইটা বের করার জন্য আপনি সহজ টেকনিক SPDF মনে রাখেন। s এর মান হলো 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান 3। আপনি ক্লিয়ার এটা মনে রাখেন। n+l এর সূত্র মনে না থাকলে নাই, চাপ নেই। যদি এই সূত্র মনে না থাকে কোনো সমস্যা নেই, আপনি এটা মনে রাখেন যে SPDF s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। কোন শক্তি স্তর বড় আর কোনটা ছোট এটা বের করার জন্য আমি এই মানগুলো মনে রাখবো। স্যার দেখেন এখন আপনি যখন 3D এর মান বের করবেন দেখেন তো, আর যখন 4s এর মান যখন বের করবেন তখন 3 এর জায়গায় 3 লিখবেন। স্যার দুইটার মাঝখানে সবসময় আপনি প্লাস কল্পনা করবেন। 3D 4s 4t দুইটার মাঝখানে সবসময় প্লাস কল্পনা করবেন। 3 এর জায়গায় আপনি 3 লিখলেন। d এর মান কত স্যার বলেন? 2। 3 আর 2 যোগ করলে কত হয় স্যার? 5। এখন 4 আমি অবশ্যই বলছি মাঝে প্লাস কল্পনা করবেন, প্লাস কল্পনা করবেন। s এর মান কত স্যার? 0। আপনি যে কোনো শক্তি স্তরের মধ্যে আপনি যদি এখন এর মধ্যে তুলনা চান বের করতে পারবেন, তার মধ্যে তুলনা চান ওইটাও বের করতে পারবেন, সমস্যা নেই। আপনি শুধু এটা মনে রাখেন কোন শক্তি স্তর বড় আর কোন শক্তি স্তর ছোট এটা বের করার জন্য এই মানগুলো ব্যবহার করবেন। এই কারণে এখানে যেহেতু 3D থেকে 4s যেহেতু ছোট তাই 4s ইলেকট্রন আগে প্রবেশ করে। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, আমি বুঝে নিছি। আর আপনাদের বইয়ে স্যার এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে 3D 0 এই কথাটা বলা নেই, মানে এটা না লিখে সরাসরি ভাবে লিখে আসবে আপনার যে আপনার 3p6 দিয়া একদম ডিরেক্ট 4s ওটা দিছে, 3D 0 এই কথাটা দেয় নাই। স্যার আপনি যদি ওইটা দেন তারপরেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু দিয়ে দেওয়াটা আমার মতে এটা যৌক্তিক। দেখতে পাচ্ছেন স্যার? দেখেন এরপরে যদি আমি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখেন প্রথমে আপনি 1s2 2s2 2p6 3s2
3p6, মানে এখানে দেখি স্যার এই যে সিরিয়ালটা 1s পূর্ণ করে 2s এ, 2s পূর্ণ করে 2p তে, 2p পূর্ণ করে 3s এ, 3s পূর্ণ করে 3p তে, স্যার দেখেন এটা পূর্ণ করে এটাতে, এটা একটা পূর্ণ করে আরেকটা দিয়েছে। এইভাবে আপনি যত পর্যন্ত পূর্ণ হয়ে যেতে থাকে আপনি ঠিক তত পর্যন্ত যেতে থাকবেন, কোনো প্রবলেম নেই। আপনি একদম 118 পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এখানে কটা হয়েছে? 10টা, 12টা, 18টা হয়েছে। এখন দেখেন আপনার আমি বলছি 18 পর্যন্ত আপনাকে কানগুলা দাঁড়া করাইতে হইব, 3D আর 4S দুটো একত্রে আনতে হইব। আমি খুব ভালো করে জানি এই দুইটার মধ্যে 3D হইলো বড়, 4S ছিল ছোট, তো 4S ইলেকট্রন আগে যায়, যে আমার মিলাইতে হইব 20টা, এ পর্যন্ত হচ্ছে 18টা, তো ইয়াসে সর্বোচ্চ দুইটা আছে, আমি দুইটা দিলাম, তো একে দেওয়ার মতো ইলেকট্রন নেই, আর দিব না, শেষ। কথা বুঝাইতে পারছি? একটু বুঝেন, ভিতর থেকে একটু ফিল করেন। স্যার এখন তাহলে আমি যদি পটাশিয়াম, ক্যালসিয়াম, এখন যদি আমি স্ক্যান্ডিয়াম করি, স্ক্যান্ডিয়াম হলো আমার 21, স্ক্যান্ডিয়াম যদি লিখি আমি 1s2 2s2 2p6 3s2 3p6, পরে আপনার 3d আর 4s যদি আপনি একত্রে আসবে, আমি বলেই দিছি আপনি আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার পরে পরে আপনি একটু ভিতর থেকে আপনি একটু অনুশোচনা আনবেন, একটু ভিতর থেকে নিজেকে জাগ্রত করবেন। আর্গন বন্ধ করার পরে 3d আর 4s দুটো আসছে, একটু স্টপ। তাহলে ঘটনা কি নিল? এখানে যেহেতু আপনার 18টা হয়েছে, আপনার এই দুটার মধ্যে যা ছোট তাকে ইলেকট্রন আগে দিতে হবে। অবশ্যই 4s ছোট, কেমন ছোট আমি দেখাইছি, 4s কে আপনি আগে দিবেন। গ্যাসের সর্বোচ্চ কটা থাকে? দুইটা, এই যে আপনি দুইটা থেকে দিচ্ছেন। এখন 18টা দুইটা 20টা, আরেকটা আধার রয়েছে, এই যে এখন 3D প্রবেশ করা শুরু করছে। কথা কি বুঝাইতে পারছি? স্ক্যান্ডিয়াম করবো আমি, স্ক্যান্ডিয়ামের পরে আমি টাইটানিয়াম করবো, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম, টাইটানিয়াম হলো 22, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 পাওয়া যায় এখানে 3d আর 4s যদি আপনার একত্রে আসবে, অবশ্যই 4s2 to 4s আগে দিবেন, এখানে আপনি তারপরে দিবেন, শেষ। 22টা হয়ে গেছে আপনার স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম। এরপর হলো আপনার ভ্যানাডিয়াম, এই যে আপনি ভ্যানাডিয়াম নিছেন 1s2 2s2 2p6 3s2 3p আর 4s, এই দুইটা দেওয়ার পরে আপনি একটু ভিতর থেকে ফিল করবেন যে এটা ছোট, এর মধ্যে ইলেকট্রন আগে দিবেন, এই যে ধর ইলেকট্রন আগে দিছি। কথা কি বুঝছেন? তারপরে পি এ ইলেকট্রন কটা দিবেন স্যার? তখন আপনার 23টা মিলে দিব, তিনটা দিবেন, শেষ। কথা বুঝছেন? এখন দেখেন, এখন আমি যদি আপনাকে দিয়ে দিই ক্রোমিয়ামটা স্যার করাইতে চাই, স্যার দেখেন স্যার ক্রোমিয়ামটা যদি আমি করাইতে চাই, দেখেন সিআর ক্রোমিয়াম 24, এই ইলেকট্রন যথারীতি শুরু করেন 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s, এই পর্যায়ে আপনি কানগুলো একটু দাঁড় করাবেন, কারণ এই দুইটা মানে যা ছোট একে আগে পূর্ণ করবেন। আর কথা কি বুঝাইতে পারছি? এই হলো আপনার নিয়মটা। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু এই ক্রোমিয়ামে আইসা আমাকে একটু মনে রাখতে হবে, এটা হলো একটু ব্যতিক্রম। আমার প্রথমে 18 পর্যন্ত অনায়াসী হয়েছে, পরে পটাশিয়াম আইসে একটু মনে থাকাটা আমাকে লাগছে স্যার 3d গিয়ে 4s যায়, কারণ 4s ছোট। এখন দেখেন আপনি স্বাভাবিকভাবে করে আস্তে 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 ক্রোমিয়ামে আসার পরে স্বাভাবিক নিয়ম হয়েছে এই পর্যন্ত 18, পরে 3d আর 4s দুটো একত্রে আসছে, 4s ছোট, 4s তাই দুইটা আগে দিছি, তারপরে চারটা দরকার ছিল 3d তে নেমে, এরকমটা তো হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গাটাতে সে ব্যতিক্রম নিয়মটা কোনটা আপনি একটু দেখেন। আপনার যদি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে ডিতে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে? যদি ইলেকট্রন ডিতে প্রবেশ করে, এই ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি থাকে, কি বললাম স্যার? এই ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি থাকে, স্যার বলেন তো ডি এর পূর্ণ কত? ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টা, তো ডি এর পূর্ণ হলো d10, মনে রাখেন। ডি এর পূর্ণ কত স্যার? d10, তো ডি এর অর্ধপূর্ণ কত হবে স্যার? অবশ্যই d5, অর্ধপূর্ণ। ডি এর পূর্ণ হলো d10 আর ডি এর অর্ধপূর্ণ হলো d5। যদি ডি এ ইলেকট্রন যায় শেষ শক্তি স্তরের দিকে, তখন ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, স্যার অর্ধপূর্ণ হলো d5, আর অর্ধপূর্ণের কাছাকাছি মানে হইলো, আমি স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, অর্ধপূর্ণের কাছাকাছি মানে হলো d4, মানে এক কথাই যদি কখনো d4 হয় সেটাই হলো অর্ধপূর্ণের কাছাকাছি। তো নিয়মটা হইলো যদি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ডিতে যায় আর সেই ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, কার কাছাকাছি স্যার? পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, তবে সেটা পূর্ণ কিংবা অর্ধপূর্ণ আগে করে দিতে হবে। তবে সেটা কি করে দিতে হবে? পূর্ণ কিংবা অর্ধপূর্ণ করে দিতে হবে, মানে বাংলা কথা যদি লাস্টে দেয়া, যেমন ধরেন আমি যদি তার সঠিক নিয়মটা যদি করি, এটা তো ভুল নিয়ম, আমি ক্রোমিয়ামের সঠিক নিয়মটা যদি করি, তো 1s2 2s2 2p6 3s2
3p6, এরপরে আপনার 3d আর 4s। মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার এখানে গণনা কি হওয়ার কথা ছিল স্যার? ঠিক আছে, আগে 4s পূর্ণ করবে, 4s দুইটা দিল, পরে 3d দিয়ে আসলো, 3d তে 4টা দিল, এই তো হওয়ার কথা ছিল। এখন দেখেন স্যার এখানে নিয়ম হচ্ছে যদি ডিতে যায়, ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, অর্ধপূর্ণের কাছাকাছি মানে হলো যদি D4 হয়, তখন সেটা অর্ধপূর্ণ আগে কইরা দিতে হবে। স্যার D4 না দিয়ে আপনাকে D5 দিতে হইব এবং পরের রাত ইলেকট্রন দিতে হইব। স্যার এখন গণেন, এখানে হচ্ছে 18টা আর এখানে 23টা হয়ে গেছে, আবার লাস্টের দিয়ে দিবেন একটা। তাহলে এই নিয়মটা ছিল আপনার ভুল নিয়ম। এইখানে ক্রোমিয়ামে এসে আপনার দোকানগুলো দাঁড় করে দিব। স্যার কোথায় আবার পার্থক্যটা ঘটছে স্যার? যদি ইলেকট্রন যদি সর্বশেষ শক্তি স্তরে যদি ডিতে যায়, কই যায়? ডিতে। এখন এই ডি যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, পূর্ণের কাছাকাছি মানে হলো D10 হলো পূর্ণ, পূর্ণের কাছাকাছি হলো D9, আর অর্ধপূর্ণ হলো D5, অর্ধপূর্ণের কাছাকাছি মানে হলো D4। যদি অর্ধপূর্ণের কাছাকাছি হয়, অর্থাৎ যদি D4 কোনো জায়গায় হয়, তাহলে সেটা D4 দেওয়া যাবে না, D5 দিতে হবে। কারণ কি জানো? কারণ হলো D4 এর তুলনায় D5 অধিক স্থিতিশীল। কথা বুঝছেন? এই যে ক্রোমিয়ামের ব্যতিক্রম নিয়মটাকে আমি বুঝাইতে পারছি। ক্রোমিয়াম ইলেকট্রোমিনাস করার সময় কোথাও যদি 3d4 আসে, 3d4 না দিয়ে 3d5 দেওয়া লাগবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন দেখেন আপনার এখানে যে ব্যতিক্রম প্রথমে পাইছিলাম আমি পটাশিয়াম, তারপরে পাইলাম আমি ক্রোমিয়াম। দেখেন আরেকটা ব্যতিক্রম আছে, এটা হলো আপনার কপার 29। এটা দেখেন স্যার কপারের ব্যতিক্রমটা একটু আমরা দেখে নাই খুব ভালো করে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। আমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই পর্যন্ত ছিল 18। এরপরে এই দুটার মধ্যে 4s ছিল আমার ছোট, 4s কে আমি আগে দিব। 18 2 20 29 দরকার, এখানে দেবো D9। এই দেখেন আগে আমি বলে আসছিলাম যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, পূর্ণের কাছাকাছি মানে হলো D9। যদি কোনো জায়গায় D9 হয়, D9 দেওয়া যাবে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী D9 যদি হয়, D9 দেওয়া যাবে না। সেটা যদি পূর্ণের কাছাকাছি মানে D9 হলে D9 না দিয়ে D10 দিতে হবে, আর কোনো জায়গায় D4 হলে D4 না দিয়া D5 দিতে হবে। মানে অর্ধপূর্ণের কাছাকাছি হইলে সেটাকে অর্ধপূর্ণ কইরে দিতে হবে, আর যদি পূর্ণের কাছাকাছি হয় সেটাকে পূর্ণ করে তারপরে পরেরটা ইলেকট্রন দিতে হবে। স্যার দেখেন তাহলে এটা সঠিক নিয়মটা স্যার এটা কেমন হবে? স্যার দেখেন আমি যদি লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, এই যে 4s1। কথা কি বুঝছেন? তাহলে এইটা কিন্তু আমার ভুল নিয়ম। তাহলে এইখানে আমরা কতটুকু বিষয় পড়লাম? প্রথমে আমার একটাকে খুব স্বাভাবিকভাবে আমি পড়া শুরু করছি, হয়েছে 18 পর্যন্ত অনায়াসে হয়েছে। পরে আমি যখন আমি পটাশিয়াম করছি, পটাশিয়ামে গিয়ে একটু ঝামেলা পাইছি। 3d আর 4s দুইটা একত্রে আসছে, 3d কে ইলেকট্রন ডিঙ্গায় 4s এ চলে গেছে। কেন চলে গেছে? কারণ স্যার 3d থেকে 4s ছোট। আমরা নিয়ম পড়ছি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে যায়, মানে উচ্চতা তারপরে যায়, নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। ভালো কথা। এইটা পড়ার পরে তারপরে আমরা আগাইতেছি, সবকিছু ঠিকঠাক, কিন্তু ক্রোমিয়ামে এসে আরেকটা ঝামেলা পড়ে গেছি আমরা। কেমন ঝামেলায় পড়ছি? 3d আর 4s ইলেকট্রন দিলাম, দেওয়ার পরে দেখি 3d4 হয় আর 4s2 হয় স্বাভাবিক নিয়ম অনুযায়ী। কিন্তু এই জায়গায় এসে নতুন নিয়ম হয়েছে, পূর্ণ এবং অর্ধপূর্ণের নিয়ম। কার নিয়ম হয়েছে স্যার? পূর্ণ এবং অর্ধপূর্ণের নিয়ম। নিয়মটা কি? যদি সর্বশেষ শক্তি স্তরে ডিতে প্রবেশ করে, সেই ডি যদি পূর্ণ বা অর্ধপূর্ণের কাছাকাছি হয়, মানে এক কথা যদি কোনো জায়গায় D5 এর কাছাকাছি হয় বা D10 এর কাছাকাছি হয়, মানে অর্ধপূর্ণের কাছাকাছি মানে D4। কোনো জায়গায় D4 হইলে D4 না দিয়ে D5 দিতে হবে। ক্লিয়ার কাট কথা। অর্ধপূর্ণের কাছাকাছি হইলে সেটাকে অবশ্যই অর্ধপূর্ণ কইরা দিতে হবে। আর কপারে গিয়ে যেটা পাইছি আমি, যে D9 হয় মানে পূর্ণের কাছাকাছি যদি হয়, সেটাকে পূর্ণ কইরা তারপরটা ইলেকট্রন দিতে হবে। কথা বুঝতে পারছি? এই ছিল হলো আমার আজকের ক্লাসের ইলেকট্রন বিন্যাস। স্যার আমি আশা করতেছি এতক্ষণ আমার সাথে যারা ছিল, আমি একদম খুব ক্লিয়ারলি আপনাকে এগুলো বুঝিয়ে দিছি। স্যার আপনারা কখনো এগুলোতে ক্ষমা ইউজ করবেন না, এই কথা আমি বলে দিলাম। এগুলোতে কখনোই ক্ষমা ইউজ করবেন না। আপনারা বাসায় নিজে খাতা নিয়ে বসেন, ক্লাসটা আমার সাথে একবার করেন, করার পরে আপনি 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মূল সিরিয়াল লিখেন, লিখার পরে আপনি আপনার মতো করে ইলেকট্রন বিন্যাস করা শুরু করেন। আমি যেগুলো বলছি আমি আশা করতেছি আপনি 100% এগুলো পারবেন। এগুলো একটু ভিতর থেকে ফিল করেন, একটু ভিতর থেকে চিন্তা করেন, এগুলো আমাকে পারতে হবে, তাইলে তুমি পারবা। তুমি যদি মনে করো এগুলো আমার দ্বারা হবে না, তাইলে তোমার দ্বারা কখনোই হবে না। তুমি এগুলা ভিতর থেকে একদম একটা স্পিড আনো, আমি সায়েন্স নিয়েছি, আমার দ্বারা এগুলো হবে, আমি এগুলো পারবো, আমার দ্বারা এগুলো পারতেই হবে। অনায়াসেই তুমি এগুলো পারবা। চিন্তার কোনো টেনশন নেই, আমরা আছি তোমাদের সাথে।
নাইমস এরেনা, এই প্রতিষ্ঠানের সাথে থাকো। আমরা তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিব ইনশাল্লাহ। এছাড়াও যদি কেমিস্ট্রির আরো কোনো নতুন টপিক চাও, ওই টপিক সম্পর্কে তোমরা আমাদেরকে জানাইতে পারো, স্যার ওই টপিকের উপরে ক্লাস দেন, ওই টপিকের উপরে ক্লাস দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমার ইলেকট্রন বিন্যাস ছিল, বেশি তো তার বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকো সবাই।